ধরে অনেক অফিসারদের কাছে কিন্তু তথ্য প্রমাণ আছে, আমরা শুনেছি কল রেকর্ডিং, নির্দেশ, কারা কারা জড়িত। এটা আমরা চাই কমিশনের মাধ্যমে, জুডিশিয়ারির মাধ্যমে সব প্রকাশ হোক। তখন ইনশাল্লাহ সব আপনারা জানতে পারবেন কেন হয়েছে, কি কারণে হয়েছে, আমরা বলবো। থ্যাংক ইউ। প্রশ্ন আমি আমান কাজ করি, ভয়েস অফ আমেরিকা রিপ্রেজেন্টেটিভ কাজ করি, খবর সংযোগে কাজ করি। একটা বিষয়, আপনি সরাসরি নাম নিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর নাম নিয়েছেন, আরো দুজনের নাম নিয়েছেন। এদের বিরুদ্ধে আরো লোক আছে, কিন্তু শুধু এরা আরো লোক আছে, অনেক লোক এদের সাথে কমপ্লিসিট। এই তিনজন তো মূল কালপ্রিট হিসেবে আপনারা আরো আছে, বৈদেশিক শত্রু সদস্যরাও কিন্তু আছে, তাদেরও তো বাদ দিতে পারবেন না। সাকিব বললো যে তাদের বিরুদ্ধে তার মামলা করতে পারবেন না, জেলেও নিতে পারবেন। রাইট। তো যাদের বিরুদ্ধে আপনারা বলেছেন, তাদের কি স্পেসিফিকলি তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশনে যাবেন কিনা, মামলা করবেন কিনা? যেহেতু এখন অনেক বিষয় নিয়ে মামলা হচ্ছে, আমরা যাচ্ছি ইনকোয়ারি কমিশনের মাধ্যমে সব তথ্যগুলো প্রকাশ করে মামলাটা হোক। না, সেটা ইভেন্চুয়ালি রাষ্ট্র কিন্তু মামলা করবে, সেটা ইনকোয়ারি কমিশন করবে। আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাটেম্প্ট থাকবে কি? আর দ্বিতীয়ত হচ্ছে জুডিশিয়াল পদক্ষেপ, আমরা যে পদক্ষেপ, লিগ্যাল পদক্ষেপটা নেব, এটা সাকিবকে আপনি জিজ্ঞেস করুন। আমি যদি একটু আপনার প্রশ্নটা যদি বুঝে থাকি ঠিক মতো, আমি যদি একটু এটাকে আনসার করি, সেটা হচ্ছে যে যখন কি না আপনি মনে করেন কিছু কিছু নাম আছে, যে সমস্ত নাম এসছে, এখন একটা ট্রায়াল যখন এখনো কিন্তু চলমান, এটা হচ্ছে কি এখন হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্টে আছে, এটার পর অ্যাপেলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্টে যাবে। এখন আমরা একেবারে মানে শহীদ পরিবার থেকে বলতেই পারতাম যে এই মানে যেই ট্রায়াল হয়েছে ওই সময়কার যে বিচার বিভাগ এইরকম এই ধরনের একটা জিনিস আমরা একেবারেই মানি না, কিন্তু সেইটা আমাদেরকে তো র্যাশনালি চিন্তা করতে হয়, সেটা তো আমরা বলতে পারি না, ট্রায়ালের মাঝখানে তো আমরা বলতে পারবো না সেরকম। এই কারণেই কিন্তু আসলে জুডিশিয়াল এনকোয়ারি কমিশনটা চাওয়া, কারণ জুডিশিয়াল এনকোয়ারি কমিশন শুধু আমাদেরই চাওয়া না, এটা হাইকোর্ট ডিভিশনের রায়তেও আছে। আমরা বিশ্বাস করি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিশনের যেই ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে এনাদের নাম বেরিয়ে আসবে, কারণ এনাদের নামটা তো আসলে আপনাকে এই কেসের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। কথা নেই বার্তা নেই, আমি তো গিয়ে একটা ফৌজদারি একটা মামলা ঠুকে দিতে পারি না তাদের নামে, তাই না? এই কেসের সাথে তো তাদের সম্পৃক্ততা থাকতে হবে। তো যার কারণে দেখা যাচ্ছে যে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন যখন নামগুলো দেবে, তখন কিন্তু দে আর অটোমেটিক্যালি উইদিন দ্য পারভিউ অফ দিস পার্টিকুলার কেস, তখনই আমরা আসলে তাদেরকে ফ্রেশ ভাবে চার্জ করতে পারবো। আশা করি আপনি। আমি আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, এর আগের যে কমিশন হয়েছিল, ইনকোয়ারি কমিশন, তারা আপনাদের কাছ থেকে কোনো ধরনের কোনো সুযোগ কথাবার্তা বলেছে কিনা, আপনাদের কাছ থেকে কোনো ধরনের কোনো ইনফরমেশন নিয়েছে কিনা? আপনি যে বিষয়টা দাবি করলেন, আপনাদের কাছে অনেক এভিডেন্স আছে, অনেক বেশি কিছু বিষয় আছে যা আপনারা প্রমাণ করে, কল রেকর্ডের কথা বললেন, অনেক বিষয়, এগুলো আপনারা দিয়ে সহযোগিতা করবেন কিনা, বা তারা আপনাদের কাছে এর আগে চেয়েছিলেন? আমি যেটা বললাম, কমিশন তো তখন যে সার্ভিং অফিসার অনেকজন ছিলেন, না চেয়েও কিন্তু they had to abide by then regime's orders. অনেক অফিসারদের তো চাকরি করতে হবে, তাদের তো দোষ দিয়ে লাভ নাই। কিন্তু এখন যারা, যেহেতু রেজিম ইজ গন, আমরা চাই এই অফিসার্সগুলো আস্তে আস্তে সব আগায় আসুক, একজন একজন করে টেস্টিমনি দেখ, তখন আপনি সব পুরো ফুল পিকচারটা জানতে পারবেন। থ্যাংক ইউ। আরেকটা বিষয় আমি একটু পরিষ্কার করে রাখি, আমার মনে হয় এই জিনিসটাও জাতির জানা দরকার। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যখন কিনা এরকম একটা মামলা পরিচালনা করা হয়, এবং এটাকে কিন্তু পুরো গোটা পৃথিবীর ইট ইজ কনসিডার্ড দ্য লার্জেস্ট ক্রিমিনাল কেস, সবচাইতে বৃহত্তম ফৌজদারি মামলা হিসেবে গণ্য করা হয় এই পিলখানা হত্যাকাণ্ডকে। এইরকম একটা কেসে একেবারে ইনিশিয়াল স্টেজে, অর্থাৎ যখন কিনা বিচার বিভাগ আপনার লোয়ার কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে যখন কিনা চলমান মামলা, তখনই আমার মনে হয় কিছু কিছু আন্টি এবং কিছু কিছু আমাদের শহীদ পরিবারের সন্তানদের কাছে কিছু কিছু উইটনেসের জন্য বলা হয়েছিল। এটার পরে সেই মামলার ফলো আপ, এই যে এত বড় একটা মামলা লড়ছে, এই মামলা তো আমাদের অ্যাটর্নি জেনারেল লড়ে, তাই না? আমাদের স্টেট লড়ে এই মামলাটা। এই পর্যন্ত কখনোই আমাদের সাথে স্টেটের কোনো ধরনের কথাবার্তা হয় না, কিছু না, কোনোদিনও অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একটা ফোন আসেনি যে মামলা হচ্ছে, রায় দিচ্ছে, আমরা অ্যাপিল করছি, কিছু করব, আপনাদের কিছু আছে, কিছুই না। মানে উই হ্যাভ অ্যাজ ইফ আমরা এটার কোনো অংশই না।
তারাই মামলা করে, তারাই রায় পায়, তারাই এটা নিয়ে সন্তুষ্ট থাকে এবং তারাই বলে 15 বছর ধরে একই কথা বলে যে এই তো হয়ে যাচ্ছে, মামলা রায় হয়ে যাচ্ছে, দ্রুতই ফাঁসি কার্যকরী হয়ে যাবে। সত্য কথা হচ্ছে যে আমরা যারা শহীদ পরিবার, আমরা কিন্তু আসলে ফাঁসি দ্রুত কার্যকর হয়ে যাচ্ছে সেটা নিয়ে খুশি না। কারণ দ্রুত কার্যকর যদি হয়ে যায় তাহলে এনকোয়ারি কমিশন গিয়ে কাকে প্রশ্ন করবে? যদি ফাঁসি হয়ে যায় তাহলে তো প্রশ্ন করার কোনো লোকই থাকবে না। প্রশ্ন তো করতে হবে কাউকে গিয়ে যে তোমরা যে এরকম একটা ঘটনা ঘটালে, কি কারণে ঘটালে, কার মদদে ঘটালে। তো যার কারণে আমার মনে হয় এটা আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা এরকম একটা সুযোগ পেয়েছি এবং ট্রায়ালের মাঝখানে আছি, এখনো ফাঁসিগুলো কার্যকর হয়নি এবং আমরা অতি দ্রুত এই তদন্ত কমিটি দ্বারা আমরা বেসিকলি আমরা ইনশাল্লাহ আমরা জানতে পারবো যে এর পেছনে ষড়যন্ত্রকারীরা কারা। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। লাস্ট একটা বিষয় জানতে চাচ্ছি, এই বিডিআর বিদ্রোহের যে ঘটনা, হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড। আমি ঠিক করে দিচ্ছি, এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পরে পুরো বিডিআর বাহিনীটাকে একদম প্যারালাইজড করে দেওয়া হয়েছে, মোরালি আর্মিও প্যারালাইজড হয়ে গেছে। এর সাথে সাথে বিডিআর এর অনেক সৈনিকের ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, তারা জেল খাটছে, এখন পর্যন্ত তারা জেলে আছে। তাদের সাথে আপনাদের কোনো ধরনের কোলাবোরেশন আছে কিনা, কোনো ধরনের যোগাযোগ আছে কিনা? দেখেন, তৎকালীন আগের রেজিম এর কারণে অনেক বাধা ছিল সোলজারদের ফ্যামিলিকে যোগাযোগ করা, বা ছেলেও কিন্তু অনেক সময় দেওয়া হতো না। কারণ আমরা কিন্তু সৈনিকদের নিজের হিসাবে গ্রহণ করেছি, তাদের পরিবার আমরা নিজের হিসাবে গ্রহণ করেছি, আর আমাদের বাবারা গ্রহণ করেছে। সো কিছু রেস্ট্রিকশন ছিল যেটা আমাদের কোঅপারেশন ছিল না, যে কারণে আমরা আসলে কন্ট্যাক্ট করা সম্ভব হয়নি। বাট এখন যেহেতু ওই বাধাটা নাই, যেহেতু রেস্ট্রিকশনটা নাই, আমরা চাই মোর দ্যান ওয়েলকাম, আমরা চাই তাদের সাথে বসতে। মানে এখানে আমার মনে হয় এই জিনিসটা খুব ক্লিয়ার করা দরকার, যে কোনো কারণেই হোক না কেন আমাদেরকে সবসময় কয়েন হিসাবে ধরা হয় যে আমরা এক সাইডের কয়েন এবং তারা আরেক সাইডের কয়েন। বিষয়টা কিন্তু একেবারে এরকম না। অপরাধী সকল জওয়ান তো আর অপরাধী ছিল না। যেই সমস্ত জওয়ান আসলে নির্দোষ, সেই জওয়ানদের আমরা যে কোনো ধরনের সাজা আমরা কিসের জন্য চাইবো? মানে আমাদের তো চাওয়া সেটার কোনো কারণ নাই। যদি তারা নির্দোষ হয়ে থাকে এবং আমাদের দাবিগুলোর মধ্যে আমরা বলেছি, আপনারা দেখেছেন, যে তাহলে অবিলম্বে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। এবং আপনারা একটা বিষয় আমার বলতেই হয়, সেটা হচ্ছে যে এখানে একজন সন্তান আছেন আমাদের 57 অফিসারের সঙ্গে, কিন্তু একজন বিডিআর শহীদ হয়েছিলেন, একজন বিডিআর এর সদস্য শহীদ হয়েছিলেন এবং তার সন্তান কিন্তু এখানে আছেন, হান্নান। আপনারা একটু পরেই ওর কথা শুনবেন। তো যার কারণে এটা এরকম করে ভাবার কোনো কারণ নেই আর কি, যে নির্দোষ যে সমস্ত সৈনিক আছে যারা কিনা কোনো হয়তোবা কোনো ইয়ে করেনি, তাদের সাজা অথবা তাদের যে কোনো ধরনের পানিশমেন্ট আমাদের চাওয়ার কোনো কারণ নেই এখানে। জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছিল, তদন্ত করেছিল, সেই কমিটি আপনাদের সঙ্গে কথা বলেছে কিনা? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, সেই কমিটির প্রতিবেদন কিন্তু প্রকাশ করা হয়নি, এখানে অবশ্যই প্রকাশিত হতে চাই, কিন্তু আমরা সুষ্ঠু তদন্ত কমিটির যে রিপোর্ট, ওইটা আমরা প্রকাশ করতে চাই। আপনাকে বুঝতে হবে যে অনেক রেস্ট্রিকশন ছিল তৎকালে, অনেক অফিসার্সকে তো বা পুলিশকেও তো ঠিক মতো কিন্তু ইনভেস্টিগেট করতে দেয় না, রেস্ট্রিকশন ছিল। সো আমরা চাচ্ছি এখন নতুনভাবে যদি ইনভেস্টিগেশনটা যদি হয়, যদি সব সত্যটা প্রকাশ করতে পারি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। না, আমাদের যেই দাবিগুলো আছে, আপনি বোধহয় একটু পরে এসছেন, আমাদের দাবিগুলোর মধ্যে কিন্তু আমরা বলেছি যে আগের যেই কমিটি, দুইটা কমিটি, একটা হচ্ছে কি সিভিলিয়ান একজন আনিসুজ্জামান সাহেবের অধীনে হয়েছে এবং আরেকটা হচ্ছে কি মিলিটারির অধীনে হয়েছে, যেটা কিনা জাহাঙ্গীরের অধীনে হয়েছিল। এই দুইটা কমিটির রিপোর্টই যেন পাবলিশ করা হয় এবং উই আর ভেরি হোপফুল অ্যাবাউট জাহাঙ্গীর আঙ্কেলস রিপোর্ট। এবং ভালো সংবাদ হয়তোবা এই যে ওনাকে অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যে। কিন্তু অসুবিধাটা হচ্ছে যে যতটুকুন রিপোর্টও আসলে কিছু কিছু আপনার পোর্শন দেখা গেছে যে সাংবাদিকদের কাছে এসছে, সেই জাহাঙ্গীরের রিপোর্টই সেটা কিন্তু আসলে আসল রিপোর্ট না। সেটাও হচ্ছে কি আপনার 3 দফা অল্টারেশনের পরে রিপোর্ট। সেই জিনিসটা আসলে যে আমরা জানি না তা না। তো যার কারণে অরিজিনাল রিপোর্টটা পাবো বলে আমরা আশাবাদী। আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমি আবার শহীদ পরিবারের কাছে চলে যেতে চাই। অনেক ধন্যবাদ। আমি একটু হান্নানকে একটু এখানে ডাকি।
একমাত্র মিডিয়া সদস্য যিনি কিনা এই 74 আমাদের যেই পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাত বরণ করেন, ওনাদের মধ্যে ওর বাবা একজন।